হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও। অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ অফলাইনে কীভাবে করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই দেখুন 1 নম্বরে লেখা রয়েছে পরিবারের প্রধানের নাম, হেড অফ ফ্যামিলি। আপনার পরিবারের যিনি হেড রয়েছেন তার নাম এখানে সাহিল শেখ, ইনি হচ্ছেন পরিবারের প্রধান। আধার কার্ড অনুযায়ী তিনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিবেন। দেন তারপরে পুরুষে টিক করতে হবে। 4 নম্বরে দেখুন হেড অফ ফ্যামিলির আধার নম্বর, আধার কার্ড অনুযায়ী আধার নম্বরটা বসিয়ে দেবেন। 5 নম্বরে দেখুন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে এখানে দিবেন, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর দেখুন এখানে 6 নম্বরে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা আপনাদের পরিবারে যটা সদস্য থাকবে সেটা বসিয়ে দেবেন। তারপর দেখুন এখানে আপনি নিজের ঠিকানা লিখবেন, ভিলেজ দিয়ে আপনার পোস্ট, পুলিশ স্টেশন, মিউনিসিপ্যালিটি আপনার যা যে আছে ওই আধার কার্ড অনুযায়ী ঠিকঠাক করে আপনারা এখানে বসিয়ে নেবেন। তারপর দেখুন যোগাযোগ নম্বর, এখানে আপনার মোবাইল নম্বর দেওয়া রয়েছে। আপনার আধার কার্ডে কিংবা ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কের সঙ্গে যে মোবাইল নম্বরটা দেওয়া রয়েছে সেই মোবাইলটা দেওয়া এখানে খুব জরুরি। তারপর দেখুন এখানে 9 নম্বরে লিখেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্যের। এখানে দেখুন হেড অফ ফ্যামিলির নাম উপরেই আমি লিখেছি, এখানে পুরুষ মানুষের নাম, যার ধরুন স্বামী মারা গেছে তার ক্ষেত্রে ওই মহিলাটাই হেড অফ ফ্যামিলি হতে পারে। চলুন এখানে প্রথম সদস্যের নাম, জন্ম তারিখ, তার ডেট অফ বার্থ অনুযায়ী তার জন্ম তারিখ এখানে বসেছে, তার লিঙ্গ মেল না ফিমেল এখানে বসাবেন। এবার দেখুন পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এই মহিলাটা টিনা খাতুনটা সাহিল শেখের সম্পর্কে কি হয় এই সম্পর্কটা আপনাকে এখানে হাজব্যান্ড লিখে দিতে হবে। দেন তারপর দেখুন আধার নম্বর, আধার কার্ড অনুযায়ী আধার নম্বরটা বসিয়ে দিতে হবে। তারপর ডান দিকে দেখুন এখানে লেখা রয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, কার জন্য আপনি অন্নপূর্ণা যোজনা আবেদন করছেন এখানে আপনাকে সেই জায়গায় টিক দিয়ে দিতে হবে। এখানে যদি তিনি সাহিল শেখ হন কিংবা এখানে সাহিল শেখের জায়গায় কোনো বললাম যে স্বামী মারা গেছে তো সেই মহিলার ক্ষেত্রে এখানে হ্যাঁ হবে। এবং এখানে ধরুন টিনা খাতুনের যেহেতু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে সেই জন্য এখানে হ্যাঁ টিক করে দিতে হবে। তারপর দেখুন তার ফ্যামিলিতে একটা সদস্য রয়েছে, তার নাম সামির শেখ, নামটা বসিয়ে দিতে হবে। আধার কার্ড অনুযায়ী তার জন্ম তারিখ, লিঙ্গ মেল ফিমেল, সম্পর্ক, আধার নম্বর বসিয়ে দিতে হবে। এবার এখানে দেখুন বয়স 5 বছরের কম হলে আধার কার্ডে না চিহ্নিত করুন। ধরুন যে সাহিল শেখের টিনা খাতুনের একটা 5 বছরের নিচে কোনো বাচ্চা রয়েছে, তো এখানে আপনাকে আধার কার্ডের জায়গায় এখানে না এন্টার করে দিতে হবে। তারপর নিচে দেখুন চলে আসুন, এখানে 10 নম্বরে লেখা রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য এখানে ডান দিকে লেখা রয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। এখানে ডান দিকে দেখুন ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। প্রথমেই একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আপনারা প্রথমেই ডিবিটি লিঙ্ক আপনারা চেক করে নেবেন কোনটা অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক করা রয়েছে। এবার আপনারা যদি ডিবিটি চেঞ্জ করতে চান অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট তাহলে সেটাও করতে পারেন, ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তারপর চলে আসুন এখানে ব্যাংক, হেড অফ ফ্যামিলি যিনি রয়েছেন তার ব্যাংকের নেম,
এখানে তিনার ব্যাংকের নেম, অ্যাকাউন্ট নম্বর এখানে বসবে। তারপর এখানে দেখুন আইএফএসসি কোড, ব্যাংকের পাসবুক অনুযায়ী তার আইএফএসসি কোডটা এখানে এন্টার করবেন। চলে আসুন সদস্য নম্বর 1। সদস্য নম্বর 1 এখানে কে ছিলেন? তিনি ছিলেন এখানে টিনা খাতুন। তো এখানে টিনা খাতুনের ব্যাংক অ্যাকাউন্ট নেম বসবে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বসবে, এখানে আইএফএসসি কোড বসবে। এবং সদস্য নম্বর 2 হচ্ছেন তিনার সন, ছেলে, তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট, আইএফএসসি কোড। দেন এটা ফিল আপ করার পর চলে আসবেন 11 নম্বরে এপিক, হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। এখানে আপনাকে হেড অফ ফ্যামিলির এপিক নম্বর, সাহিল শেখের এখানে এপিক নম্বরটা বসাতে হবে। আমি এক্সাম্পল একটা বসিয়ে দিলাম। তারপর তার অংশ নম্বর, বিধানসভার ক্ষেত্র, তাদের বিধানসভা কি পড়ছে এবং অংশ নম্বরটা আপনাদের ভোটার লিস্ট অনুযায়ী পার্ট নম্বরটা আপনারা এখানে এন্টার করে দেবেন। তারপর এখানে দেখুন সদস্য নম্বর 1, এখানে টিনা খাতুনের এই সেম টু সেম এপিক নম্বর বসাবেন এবং বিধানসভার ক্ষেত্র অংশ নম্বরটা এখানে এন্টার করবেন। দ্বিতীয় সদস্য তার ছেলের সেম এরকম এই প্রসেসে আপনারা এখানে এন্টার করবেন। দেন 12 নম্বরে চলে আসুন, এখানে বিভাগ লেখা রয়েছে। বিভাগ বলতে এখানে দেখুন প্রযোজ্য প্রশংসা, যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী প্রশংসাপত্র, ক্রিমি লেয়ার প্রশংসাপত্র ইত্যাদি। এখানে দেখুন যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছেন আনরিজার্ভ দিতে পারেন, এসসি এসটি যার যেটা আছে আপনারা সেখানে টিক করে দিতে পারেন, তারা এখানে টিক করে দিতে পারে। দেন এখানে চলে আসুন, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? এখানে আপনাকে থাকলে হ্যাঁ লিখে দিতে হবে, না থাকলে না লিখে দিতে হবে। আশা করছি এখন সবারই ডিজিটাল রেশন কার্ড আছে, এখানে হ্যাঁ এন্টার করতে হবে। যদি হ্যাঁ তবে কার্ডের ধরন উল্লেখ করুন। এখানে আপনাকে রেশন কার্ডে লেখা থাকবে আপনার কার্ডের ধরন AAY, RKSY1, RKSY2। তো একটা আপনাদের কার্ডে যেটা থাকবে সেটা আপনারা এন্টার এখানে টিক করে দেবেন। তারপর দেখুন পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। আপনি রেশন দোকান থেকে প্রত্যেক মাসে রেশন তুলছেন কিনা। হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। এখানে হ্যাঁ দিয়ে দিলাম। তারপর দেখুন 1 নম্বর অপশান রয়েছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? না, এখানে না এ টিক করে দিবেন। তারপর দেখুন পারিবারিক জমির মালিকানা, এখানেও নাই ক্লিক করে দেবেন। এখানে আপনার পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, শতকে কত আপনার জমির পরিমাণটা হচ্ছে, আপনারা এখান থেকে নিজের জমির পরিমাণটা জমির পর্চা দেখে আপনারা এখান থেকে সেই শতকটা আপনারা বসিয়ে দিতে পারবেন। তারপর 4 নম্বরে রয়েছে যানবাহন, আপনি কিংবা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যে এখানে ডান দিকে লেখা রয়েছে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির মডেল নম্বরটা এখানে এন্টার করতে হবে। এখানে দেখুন গাড়ি যদি থাকে তাহলে আপনাকে হ্যাঁ এ টিক করতে হবে এবং যদি না থাকে তাহলে না এ টিক করতে হবে। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যাটা উল্লেখ করুন। আপনার যদি গাড়ি হয় তাহলে আপনাকে এখানে গাড়ির সংখ্যাটা উল্লেখ করে দিতে হবে। এবার গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটা আপনাকে এখানে এন্টার করে দিতে হবে।
পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যেটা লাইফ ইন্স্যুরেন্স, আমরা লাইফ ইন্স্যুরেন্স বুঝি, সেটাকে বলা হয়েছে স্বাস্থ্য বীমা। আপনারা যদি সরকারি কিংবা বেসরকারি স্কিম করে থাকেন, স্বাস্থ্য বীমা করে থাকেন, তাহলে এখানে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে না দেবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে প্রিমিয়ামের বিবরণ দিতে হবে আপনাদের এখানে, সরকারি বা বেসরকারিতে ঠিক করতে হবে এবং প্রিমিয়ামের কোম্পানির বিবরণটা আপনাদের এখানে উল্লেখ করে দিতে হবে। চলুন নেক্সট। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন কিংবা ট্যাক্স কিংবা আয়কর বিভাগ বলতে ট্যাক্স প্রদান করেন কি না, সেখানে আপনাকে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না ঠিক করে দিতে হবে। তারপর দেখুন, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যদি আপনাদের হেড অফ ফ্যামিলি কিংবা সদস্য নম্বর 1, সদস্য নম্বর 2 যদি কারো প্যান কার্ড হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ টিক করতে হবে, আর যদি না থাকে তাহলে না টিক করে দিতে হবে। তারপর এখানে দেখুন, কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান, এখানে লেখা রয়েছে ডান দিকে সবচেয়ে উপযুক্ত ঘরের টিক চিহ্ন দেন, যদি থাকে তাহলে প্রয়োজনীয় নথি স্বঘোষণা জমা দিন। এখানে আপনি যদি সরকারি ক্ষেত্রে থাকেন, বেসরকারি ক্ষেত্রে, এগুলোর আপনাকে নথি জমা দিতে হবে। তার অসাংগঠনিক ক্ষেত্রে আপনি এখান থেকে নিজের অকুপেশনটা চুজ করে নেবেন। দেন 1 নম্বরে সেম প্রসেস, আপনারা এখান থেকে নিজের অকুপেশন মানে কর্মসংস্থান আপনারা চুজ করে নিতে পারেন। এখানে পরিযায়ী শ্রমিকে টিক করে দিলাম। দেন সেম আপনাদের পরিবারের সদস্য যতটা আছে, যার যে পেশা, এখানে দেখে দেখে আপনারা এন্টার করে টিক চিহ্ন মেরে দেবেন। দেন 4 নম্বরে লেখা আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এখানে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, এখানে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য। আপনারা এখানে নিজের পরিবারের সদস্য কটা শিক্ষিত আছে, কটা অশিক্ষিত আছে। দেন পরিবারের প্রধান যিনি, তিনি কি শিক্ষিত না অশিক্ষিত। তিনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে তিনার শিক্ষাগত যোগ্যতা কতটা, তার শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাদের এন্টার করে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা ধরুন HS পাস, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটাকে অ্যাড করে দিতে হবে। দেন সদস্য নম্বর 1, ইনি যদি শিক্ষিত থাকেন তাহলে ইনার শিক্ষিত ঘরে টিক করবেন এবং এখানে এন্টার করে দিবেন মাধ্যমিক পাস। সদস্য নম্বর 2 যদি অশিক্ষিত থাকেন তাহলে এখানে অশিক্ষিত, শিক্ষাগত যোগ্যতায় কিছু এন্টার করতে হবে না। দেন আপনাদের পরিবারে যতটা সদস্য থাকবে তার শিক্ষাগত যোগ্যতা একদিক থেকে অ্যাড করে যাবেন। দেন 7 নম্বর পাতায় চলে আসুন। এখানে লেখা রয়েছে 5 নম্বরে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন কিংবা বর্তমান ধারক। আপনার যদি পরিবারের কেউ হয়ে থাকে তাহলে হ্যাঁ দিবেন এবং যিনি এই পদে রয়েছেন তার সদস্য নংটা এখানে এন্টার করতে হবে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন এবং যদি কোনো নথি থাকে তাহলে সঙ্গে জমা দিতে হবে। তাহলে এখানে আপনাকে আপনার যে আছে হ্যাঁ হ্যাঁ, না হলে না, এখানে আমি না করে দিলাম। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনাদের পরিবারের কোনো সদস্য যদি পেনশনভোগী থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। এবার এখানে লেখা রয়েছে যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করুন। তারপর এখানে 7 নম্বর রয়েছে, কোনো সদস্য কি GSTর অধীনে নিবন্ধিত আছেন। যদি আপনাদের পরিবারের সদস্য GST নিবন্ধিত থাকেন তাহলে আপনাদের এখানে হ্যাঁ দিতে হবে, না থাকলে না দিতে হবে। এবং ডান দিকে লেখা রয়েছে যদি হ্যাঁ হয় তাহলে GST নম্বর যেটা আছে ওই GST নম্বরটা আপনাকে এখানে এন্টার করে দিতে হবে। তারপর
পরিবারের বার্ষিক আয়, পরিবারের বার্ষিক আয় আপনাকে এখানে মিনিমাম করতে হবে। পরিবারের বার্ষিক আয় আপনাকে এখানে 60, 70, 80,000 এরকম কিছু একটা 60, 70, 80,000-এর মধ্যে আপনাকে লিখে দিতে হবে, অঙ্কে লিখে দিতে হবে। তারপর দেখুন এখানে বলেছে সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, আপনাদের পরিবারের যদি কোনো সদস্য বা কেউ সিএতে আবেদন করে থাকে, তাহলে এখানে আপনাদের ইস্যু করা হয়েছে সার্টিফিকেট পাওয়া যাবে, সেখানে সার্টিফিকেট নম্বরটা আপনাকে এন্টার করে দিতে হবে। এবং যদি সিএতে কোনো কেউ আবেদন করে না থাকে সিএতে, তাহলে এখানে প্রযোজ্য নয়, এখানে টিক করে দিতে হবে। সেম প্রসেস আপনাদের সদস্য 1, সদস্য 2, সদস্য 3 যা আছে আপনাদের এখানে এন্টার করে দিতে হবে। তারপর দেখুন এখানে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। আপনাদের পরিবারের কোনো সদস্য বা হেড অফ ফ্যামিলির কারো যদি এগুলোর মধ্যে কিষাণ কার্ড কিংবা এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী, শিক্ষার্থীর এগুলোর যদি কোনো ক্রেডিট কার্ড থাকে, তাহলে আইডির সংখ্যা দিতে হবে, যে তারিখে ইস্যু করা হয়েছে এটা দিতে হবে, কার্ড নং দিতে হবে প্রত্যেক সদস্যেরই ক্ষেত্রে। আর যদি না থাকে তাহলে এটা ফাঁকা রেখে দিতে হবে। তারপর দেখুন এখানে যদি SIR 2026 নামে বাদ পড়ে থাকে, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। তাহলে এখানে আপনাকে দেখে নিতে হবে পরিবারের প্রধানের ক্ষেত্রে প্রযোজ্য নয় আছে একটা, না আছে এবং হ্যাঁ আছে। তো যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণটা আপনাদের এখানে ডান দিকে লিখে দিতে হবে। এবং আপনাদের SIR-এর নাম যদি বাদ পড়ে থাকে, পরবর্তীতে সেটা ফাইনাল লিস্টে নাম চলে এসেছে, তাহলে না দিতে হবে। এবং আপনারা যদি SIR লিস্টে বাদ নাই থাকে নাম, তাহলে আপনাকে এখানে প্রযোজ্য নয় এখানে এন্টার করে দিতে হবে। প্রযোজ্য নয় এন্টার করে দেবেন। সেম প্রসেসটা ফ্যামিলির প্রত্যেক সদস্যের জন্যই একই। দেন আপনারা চলে আসুন এখানে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। শিশু সদস্য আপনাদের বাড়ি যদি বিদ্যালয়ের ধরন ডান দিকে লেখা রয়েছে, বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। তাহলে এখানে দেখুন সদস্য নম্বর 1, মানে আপনাদের বাড়ির যদি বাচ্চা শিশু থাকে, তাহলে শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের ধরনটা কি, সরকারি না বেসরকারি না স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা কিংবা অন্যান্য। এখানে আপনাকে আপনার পরিবারের যটা শিশু থাকবে তাদের ক্ষেত্রে একই প্রসেস আপনারা এখান থেকে ফিল করে নেবেন। দেন 2 নম্বরে চলে আসুন শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য 1, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে কিংবা সম্পূর্ণ হয়েছে, যদি হয় লিখে দিতে হবে। টিকাকরণ করা হয়নি তাহলে এখানে টিক করে দিতে হবে। এবার টিকাকরণ যদি করা থাকে তাহলে আপনাকে এখানে টিকাকরণের ডেটটা এন্টার করে দিতে হবে। যদি দেখুন ডান দিকে লেখা রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ তারিখ, নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ। এখানে যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে টিকাকরণের লাস্ট ডেটটা লিখে দিতে হবে, বা ওই টিকাকরণের কার্ডটা সঙ্গে অ্যাড করে দিতে হবে। আর যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার ডেটটা দিতে হবে এবং কেন নেওয়া হয়নি তার কারণটা এখানে লিখে দিতে হবে। তারপর দেখুন এখানে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান যদি আপনি ডিবিটির মাধ্যমে সরকারি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তাহলে এখানে হাঁ করতে হবে কিংবা
না পেয়ে থাকলে না করে দিতে হবে। তো আপনাকে বলে দিই, এখানে আপনি যদি হাঁ করেন তাহলে এখানে আপনাকে প্রকল্পের নাম লিখতে হবে, যে কী প্রকল্পের আপনি টাকা পাচ্ছেন। আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? এখানে যদি আপনি হাঁ লিখেন তাহলে আপনি যে প্রকল্পর টাকাটা পাচ্ছিলেন ডিবিটির মাধ্যমে সেটা আপনি পাবেন না, প্রত্যাহার করতে চান, তাহলে আপনাকে হাঁ লিখতে হবে। তো আপনি এখানে নায়ে টিক করবেন। সেম আপনাদের পুরো পরিবারের সকল সদস্যের ক্ষেত্রে একই প্রসেস থাকবে। আপনি এখান থেকে আপনাদের যাচাই বাছাই করে এন্টার করে নেবেন। দেন এখানে দেখুন, আমি ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এখানে আপনাকে সম্মততে টিক করে দিতে হবে। তারপর দেখুন, এখানে ডান দিকে রয়েছে স্বাক্ষর। এখানে ক্যান্ডিডেটের স্বাক্ষর দিতে হবে, যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশান করেছেন তার এখানে ক্যান্ডিডেটের সিগনেচার করে দিতে হবে। সিগনেচার করার পর আপনার পুরো ফর্মটা ফিল আপ কমপ্লিট এবং আপনি এই ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনি নিজের যেখানে জমা নিচ্ছে যে সেন্টারে আপনি সেখানে জমা দিয়ে আসতে পারেন। এবং আপনি ফর্মটা পুরো কমপ্লিট ফিল করার পরে আপনি এটাকে প্রথম থেকে একবার সুন্দর করে ভেরিফাই করে নেবেন।